ব্যারাকপুর আরেকটা ইন্টারেস্টিং কেন্দ্র। বিজেপি, তৃণমূল, আবার বিজেপি, সে আবার ক্যান্ডিডেট, রাজ্যের মন্ত্রী, তাকে সেখানে ক্যান্ডিডেট করা হয়েছে। এবং অদ্ভুতভাবে এই একটা মাত্র কেন্দ্রে বামপন্থী এবং কংগ্রেস জোট একজন অভিনেতাকে দাঁড় করিয়ে দিয়েছে, যেটা এদের চরিত্রের খুব পরিপন্থী। যদি ধরেই নেওয়া যায় বামপন্থী বা কংগ্রেস এই সিটটাকে তাদের হিসেব থেকে ছেড়ে রেখেছে বলেই এরকম একটা ক্যান্ডিডেট করা হয়েছে, তাহলে ব্যারাকপুরে লড়াইটা কি কার্যত দ্বিমুখী হয়ে যাচ্ছে, নাকি সেখানে ওই তৃণমূলী স্টাইলে বাম কংগ্রেস ওই অভিনেতাকে দিয়ে কিছুটা ভোটকে ঘোরাতে চাইছে? না, বাম কংগ্রেস অভিনেতাকে দাঁড় করায় ওদের নিজেদের, বিশেষত বামেরা তাদের নিজেদের পার্টি কর্মী বহুদিন বা এদের দাঁড় করায়। এর আগে অনুপ কুমারকে দাঁড় করিয়েছিল, তার আগে অনিল চট্টোপাধ্যায়কে দাঁড় করিয়েছিল, অনিল চ্যাটার্জিকে, তার আগে বিপ্লব চ্যাটার্জিকে দাঁড় করিয়েছে। সুতরাং একেবারে করেনি তা নয়, করেছে, কিন্তু অন্য মানে তৃণমূলের চেয়ে একটু অন্য। তৃণমূল তুল্য বসিয়ে দিল, রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই, সেইটা হয়তো বামপন্থীরা করে না। এবার বলি ব্যারাকপুরটা না, এটা হচ্ছে শিল্পাঞ্চল। একটা সময় আমরা বলতাম ব্যারাকপুর, নৈহাটি, ভাটপাড়া। এখানে আবার ভাটপাড়া আছে, পুরনো সংস্কৃত মানে শিক্ষার জায়গা, পুরনো জায়গা, অনেক পুরনো, টোলের জন্য বিখ্যাত ছিল ভাটপাড়া। আর ব্যারাকপুর এই অঞ্চলে বাংলার অন্যতম, কলকাতার পাশে সবচেয়ে বড় শিল্পাঞ্চল। একটা সময় বলা হতো যে সিপিএম বা মানে সিপিআই বিশেষত কমিউনিস্টরা মোটামুটি যে আসন জিতত, অর্থাৎ 1952, 57, 62, সেটা কলকাতা থেকে শুরু করে ব্যারাকপুর ভাটপাড়ায় শেষ হয়ে যেত, তারপর পুরোটা কংগ্রেস নিয়ন্ত্রণ করত। এখন পরিস্থিতি একটু অন্যরকম হয়েছে। 2019-এর নির্বাচনের আগে, কিছুদিন আগে ওখানে যেটা ঘটেছিল যে বিজেপিতে এসেছিলেন অর্জুন সিং তৃণমূলকে ছেড়ে, এবং তিনি জিতেছিলেন, এসেও জিতেছিলেন। মার্জিনটা খুব বেশি ছিল না, 14,857, কিন্তু তীক্ষ্ণ লড়াই হয়েছিল। তৃণমূলের ছিলেন দীনেশ ত্রিবেদী। এখন পরিস্থিতি যেটা, দীনেশ ত্রিবেদীও কিন্তু আর তৃণমূলের নেই, তিনি রাজ্যসভায় ছিলেন, কিন্তু তৃণমূলের এই ব্যাপার স্যাপার দেখে তাঁর আর ভালো লাগেনি, মেম্বারশিপও ছেড়ে দিয়েছেন, রাজ্যসভার মেম্বারশিপ ছেড়ে দিন, তৃণমূলের সঙ্গে কোনো সংস্রব রাখেন না। তারপর তিনি বিজেপিতে জয়েন করেছেন। অর্জুন সিং তিনি তৃণমূলে গিয়েছিলেন মাঝখানে, এবং সেটা নিয়ে তার বক্তব্যও রয়েছে যে ওখানে যেভাবে গোটা প্রশাসন তার বিরুদ্ধে লেগে পড়েছিল, তিনি সেন্ট্রাল গভর্নমেন্টের সিকিউরিটি পাচ্ছিলেন ঠিক আছে, কিন্তু তার গোটা এলাকাটা যেভাবে তিনি নার্চার করতেন, তৃণমূল ওটাকে একদম ভেঙে তছনছ করে দিয়েছিল। হয়তো তার কিছু করারও ছিল না, এবং তিনি তৃণমূলে গিয়েছিলেন। কিন্তু ইন্টারেস্টিং, ওখানে ভাটপাড়াতে ওনার ছেলে কিন্তু পবন সিং, সে একজন এমএলএ। ভাটপাড়ার পবন সিং কিন্তু তিনি বিজেপি ছেড়ে যাননি, তিনি বিজেপি থেকে গিয়েছিলেন। তো নির্বাচনের আগে তিনি আবার ফিরে এসছেন এবং বিজেপির ক্যান্ডিডেট হয়ে দাঁড়িয়েছেন। এখন কি হতে পারে এটাতে? এবং আমি আবার বলছি যে এখানে আগের যে নির্বাচনগুলো যদি আমি 2009 থেকে দেখি, যে 2009 এখানে 2009 নির্বাচনে দীনেশ ত্রিবেদী জিতেছিলেন খুব ভালোভাবে, সিপিএমের তড়িৎ তোপদারকে হারিয়ে। তড়িৎ তোপদার মানে বেশ দাপুটে সিপিএম নেতা ছিলেন তড়িৎ বরণ তোপদার, অর্জুন সিং এর হাত ধরেই দীনেশ ত্রিবেদী জিতেছিলেন। এবং একটা সময়ে সেখানে তার হাতে প্রায় বাঘে গরুতে জল খেত এক ঘাটে তড়িৎ তোপদারের, এবং প্রথমবারে জিতেই, আর প্রথমবারে তিনি জেতেন, ওখানে বেশ কয়েকবারই জিতেছেন। উনি প্রথমবারে সম্ভবত জেতেন 90-এর দশকে, 90-এর দশকে জেতেন। জেতার পরই তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল। ওখানে একটা জুট রিসার্চ ইনস্টিটিউট রয়েছে, তার সাংবাদিককে গিয়ে, তার সায়েন্টিস্টকে গিয়ে পিটিয়ে দিয়েছিল। সেই সময় কাগজে খুব হইচই হয়েছিল, সেটা নিয়ে অনেক হইচই হয়েছিল। এবং খুব কড়া মেজাজের লোক, এইসব করতেন। পার্টি কর্মীদের কাছে যে খুব ছিলেন তা নয়, ফলে তাঁর যা পরিণতি হওয়া তাই হয়েছিল। 2009-এ দীনেশ ত্রিবেদীর কাছে হেরেছিলেন। 2014-তে আবার দীনেশ ত্রিবেদী সিপিএমের সুহাসিনী আলীকে এনেও জেতাতে পারেনি। 2019-এ অর্জুন সিং, তিনি আবার দীনেশ ত্রিবেদীকে হারিয়ে জিতলেন। এবারে কি হতে পারে? এই দলবদল, আবার ফিরে আসা, ইত্যাদি ইত্যাদি। কেন ভারতীয় জনতা পার্টি অর্জুন সিংয়ের উপর ভরসাটা রাখলো? প্রথম কথা, অর্জুন সিং উইনেবল ক্যান্ডিডেট, নাম্বার 1। 2, তিনি দল ছেড়ে, যেটা অর্জুন সিং বিজেপি কর্মীদের কাছে গিয়ে বলছেন যে তিনি দল ইচ্ছে করে ছাড়েননি, ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন। যদি না ছাড়তেন
তার সদস্য যারা পরিচিত, তার যারা সমর্থক, যারা অর্জুন সিংয়ের দিকে তাকিয়ে রাজনীতিটা করে, তাদের হেন অত্যাচার নেই তাদের ওপর হয়নি। এবং আমরা দেখতাম প্রত্যেক দিন তার বিরুদ্ধে একটা করে এফআইআর হচ্ছে, প্রত্যেক দিন সেখানে মারামারি হচ্ছে, তার লোকেদের তুলে নিয়ে যাচ্ছে, অর্জুন সিংকে তার ওখানে বোমাবাজি হচ্ছে। মানে ওই অঞ্চলটাই ছিল যে ভাটপাড়া, নৈহাটি, ব্যারাকপুর, ওই অঞ্চলটাই ছিল প্রত্যেক দিন সাংবাদিকদের একটা খাদ্য। সাংবাদিকরা ওখান থেকে খাদ্য জোগাড় করতো, মানে খবরের যে খাদ্য। ফলে এবারে মূল ইস্যুগুলো, হ্যাঁ শিল্পায়ন ইস্যু তো রয়েছে, শিল্পায়ন ইস্যু ব্যারাকপুরে থাকবে না তো কোথায় থাকবে? অনেকগুলো মিল, অনেকগুলো কারখানা বন্ধ হয়ে আছে, বড় বড় কারখানা ওখানে আছে। সবকটা নাম করে আর সময় নষ্ট করার দরকার নেই, কিন্তু অত্যন্ত বড় বড় কারখানা ওখানে রয়েছে। কিন্তু সমস্যাটা কোথাও, মানে আলোচনাটা অর্জুন সিংয়ের ফিরে আসা, তাকে নিয়ে আলোচনা, এর মধ্যে কিন্তু চলে এসেছে। অর্থাৎ আপনি বোধ পজিটিভ বা নেগেটিভ যে সেন্সেই আলোচনা করুন না কেন, অর্জুন সিং কিন্তু আলোচনায় চলে আসছে। তৃণমূল বলছে উনি এসেছিলেন, উনি ছেড়ে দিয়েছিলেন, তৃণমূলের যিনি সেকেন্ড ইন কমান্ড উনি বলেন আমরা তো ওকে কন্ট্রোলে রেখেছিলাম। অর্থাৎ আপনি ওখানে আলোচনা করতে গেলে, আপনি ওখানে বক্তব্য রাখতে গেলে অর্জুন সিংকে ছাড়া আপনার পক্ষে কিছু করা মুশকিল। এই যে একটা অর্জুন সিং ভিত্তিক নির্বাচনটা হচ্ছে, এটা অর্জুন সিংয়ের সবচেয়ে বড় শক্তির জায়গা। আর একটা ওখানে প্রচুর অবাঙালি ভোট আছে। আমার মনে আছে গত 2021-এর নির্বাচনের আগে একবার প্রশান্ত কিশোর বলেছিলেন যে আমরা তো 30% দিয়ে শুরু করি। উনি মাইনরিটি ভোটের কথা বলেছিলেন, কারণ তিনি তখন তৃণমূলের একজন স্ট্র্যাটেজি মেকার। তো সেই কথা তো অর্জুন সিংয়ের ক্ষেত্রেও খাটে, উনিও 30 থেকে 40% ভোট দিয়ে শুরু করেন, কারণ ওখানে যে অবাঙালি ভোটারটা একটা বড় অংশ অর্জুন সিংয়ের সমর্থক। ঠিক। ফলে ওনারও কিন্তু ওই 30-40% ভোটটা পকেটে রয়েছে। ফলে অর্জুন সিংকে বাদ দিয়ে ওখানে রাজনীতি করা অসম্ভব। অর্জুন সিং একটা ফেনোমেনা। ফলে এবারে নির্বাচনেও আমার ধারণা নির্বাচনটা হবে অর্জুন সিংকে কেন্দ্র করে। উল্টো দিকে পার্থ ভৌমিক, তার ইমেজ যেভাবে তিনি নিজে নষ্ট করেছেন, বিশেষত এমনিতে পার্থ ভৌমিক একজন কালচারের মানুষ, কালচারাল ফিল্ডে তার একটু যাতায়াত আছে, উনি অভিনয় করেন, তার থিয়েটারের দল রয়েছে, কিছুদিন আগে একটা সিনেমা করেছেন দেখলাম, সেগুলো করেছেন, সেগুলো ঠিক আছে। কিন্তু 2021 নির্বাচনের আগে পরে ওখানে মানুষের উপর যে ভয়ঙ্কর অত্যাচার হয়েছিল, মানুষ মারাও গিয়েছিল, সেগুলোতে কিন্তু তার বিরুদ্ধে একটা নিন্দাবাক্য এসেছেই। মানুষ তার সমালোচনা করেছে, নিন্দে করেছে। এমনকি সবচেয়ে মারাত্মক যেটা, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন পার্থ ভৌমিক সম্পর্কে মারাত্মক অভিযোগ করে গেছে। মানে শব্দটা বলতে খারাপ লাগে, কিন্তু ওরা বলেছে, এটা পাবলিক ডোমেইনে আছে, আমি বা কেন বলবো না, বলেছে নটোরিয়াস ক্রিমিনাল। একজন মন্ত্রীকে নটোরিয়াস ক্রিমিনাল বলে গেল, এবং তারপর তৃণমূল তাকে মন্ত্রিসভায় রাখলো। এইটা তো তার বিরুদ্ধে সবচেয়ে বেশি। ফলে তিনি চেষ্টা করছেন ওই 30%-এর ওই খেলাটা খেলতে, আমডাঙ্গা এগুলোতে কেন্দ্র করে। কিন্তু তার যে বিকল্প আবার অবাঙালি 30-40% ভোট, সেটা অর্জুন সিংয়ের পক্ষে, প্লাস বিজেপি সমর্থকদের ভোট, যেটা ইনিশিয়ালি হয়তো অর্জুন সিং দল ছেড়ে চলে যেতে খুব দুঃখ পেয়েছিল, কিন্তু পরবর্তীকালে ফেলে আসার পরে অর্জুন সিং তাদের কাছে গিয়ে তার বক্তব্যগুলো রাখতে পেরেছেন। ফলে আলটিমেটলি আবার আমি বলছি, অর্জুন সিংয়ের ইজ এ ফেনোমেনা। সেই ফেনোমেনাকে আপনি অস্বীকার করতে পারবেন না। তাকে কেন্দ্র করেই ব্যারাকপুর লোকসভার রাজনীতিটা কিন্তু আবর্তিত হবে। আর আপনাকে নিয়ে যে আলোচনা হোক, আপনাকে নিয়েই যদি আলোচনাটা চলে, তাহলে তো আপনি লাইমলাইটেই থাকলেন। অর্জুন সিং সেই রকম একজন ব্যক্তি। তার মানে পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, সবটাই অর্জুন সিং এর পক্ষে যাচ্ছে। অর্জুন সিং এর পক্ষে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। আজ আমাদের কিষাণ সম্মান নিধির টাকা সরাসরি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আসছে, আর এখন আমাদের অধিকার কেউ মারতে পারবে না। না হলে আগে ফসল ও বীজ ন্যূনতম দাম দিয়ে নিয়ে যেত, কিন্তু এখন বীজ থেকে বাজার পর্যন্ত আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন মোদিজি। ফসল বীমা, কিষাণ ক্রেডিট কার্ড, সয়েল হেলথ কার্ড, ফসলের উপর সব থেকে বেশি এমএসপি, প্রত্যেক ক্ষেতে জল, ন্যানো ইউরিয়া এবং এখন কৃষিকাজে ড্রোনেরও ব্যবহার করা হচ্ছে। কিন্তু মোদিজি বলেন এটা শুধু ট্রেলার মাত্র। কৃষি কল্যাণের গ্যারান্টি মোদিজির, আর মোদিজিকে জেতানো আমাদের গ্যারান্টি। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন।